সারা দেশে নির্বাচনী উৎসব, প্রচার যুদ্ধে প্রার্থীরা উন্নয়নের বার্তায় চাইছেন ভোট। চেম্বার আদালতেও বাতিল শাম্মী ও সাদিকের প্রার্থিতা, ফিরে পেলেন শামীম হক। আওয়ামী লীগের বিজয়ের র্যালিতে নির্বাচনী আমেজ, নেতাকর্মীর ঢল। কাল সিলেট থেকে আনুষ্ঠানিক প্রচারণা শেখ হাসিনার। আবারও নাশকতাকারীদের টার্গেট মোহনগঞ্জ এক্সপ্রেস। তেজগাঁও স্টেশনে আগুনে পুড়ে কঙ্কাল 3টি বগি। মা ও শিশুসহ 4 জনের মৃত্যু। অভিযোগের তীর বিএনপির দিকে। এবং এক দশকে উত্তরের কৃষিতে নীরব বিপ্লব, দূর হয়েছে মঙ্গা। আর্থসামাজিক উন্নয়নে শিল্পায়ন চান স্থানীয়রা, বিনিয়োগে জোর দেওয়ার তাগিদ। বাংলার সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। নির্বাচন মানেই ভোটার, প্রার্থী আর সমর্থকদের উৎসব। সেই উৎসব এখন সারা দেশে। কে হবেন এলাকার প্রতিনিধি, কাকেই বা নির্বাচিত করবেন জনগণ, এ নিয়ে নানা আশ্বাস আর প্রতিশ্রুতির বয়ান প্রার্থীদের মুখে মুখে। প্রচারণায় সরব উপস্থিতি তাদের। নির্বাচনী উৎসব আমেজে মুখর সারা দেশ। প্রতীক পেয়েই ভোটের মাঠে ব্যস্ত প্রার্থীরা। নানা কৌশল আর রংঢঙ্গে ভোটারদের নিজ প্রতীকে আকৃষ্ট করতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় প্রার্থী ও কর্মী সমর্থকরা অনেকে নির্বাচনী পোস্টার আগেই ছেপে রেখেছিলেন। সোমবার প্রতীক পেয়েই পাড়া মহল্লায় টানানো শুরু হয়েছে। মাগুরার বিজয় র্যালিতে অংশ নিয়েছেন মাগুরা 1 আসনের আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসান। সঙ্গে ছিলেন মাগুরা 2 আসনের প্রার্থী বীরেন শিকদার সহ নেতাকর্মীরা। বিজয় মিছিলটি ঢাকা রোড ও ভাইনা মোড় ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। নৌকাকে বিজয়ী করে মাগুরা 1 আসন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে উপহার দেওয়ার আহ্বান জানান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেট মাঠে আমি সবসময় চিন্তা করতাম যে নিজেকে কিভাবে বিট করা যায়, নিজেকে কিভাবে আরো নতুন উচ্চতায় নিয়ে যাওয়া যায়, ইমপ্রুভমেন্ট করা যায়। তো এখানেও আমি আসলে নিজেকে নিয়ে ফোকাস করছি। যত বেশি মানুষ ভোট দিবে, এটা একটা যেন উদাহরণ হয়ে থাকে বাংলাদেশের জন্য। এই মাগুরার এই 1 নম্বর আসনটা যে সবাই এসে ভোট দিচ্ছে যেখানে। নির্বাচনের লড়াইয়ের জন্য পছন্দের প্রতীক নিয়ে গ্রামে গ্রামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে নানা প্রতিশ্রুতি নিয়ে ভোট চান রাজশাহী 1 আসনের স্বতন্ত্র প্রার্থী অভিনেত্রী মাহিয়া মাহি। 15 বছরে এই আসনে যা হয়নি তা 5 বছরেই করে দেখাতে ওয়াদা করেন ট্রাক প্রতীকের এই প্রার্থী। গত 15 বছরে যতটুকু উন্নয়ন হয় নাই তার বেশিরভাগ করার আমি চেষ্টা করব এই 5 বছরে। আমি আরেকবার সুযোগ চাচ্ছি। এদিকে নৌকার মাঝি হতে প্রচারণায় নামেন কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জ 2 আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মমতাজ বেগম। তার নিজ গ্রাম ভাকুম থেকে লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা শুরু করেন তিনি। প্রার্থী থাকবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, সুন্দর একটা চমৎকার নির্বাচন হবে, কিন্তু দিন শেষে মানুষের একটাই কথা যে আমরা চিনি নৌকা মার্কাকে, চিনি মমতাজকে, চিনি আমরা শেখ হাসিনাকে। এর বাইরে আমরা কাউকে ভোট দিব না। ইগল মার্কার সমর্থনে মিছিল বের করা হয় হবিগঞ্জ 4 আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সাইদুল হক সুমনের পক্ষে। জনসভায় হাজার হাজার কর্মী সমর্থকরা জড়ো হন। ব্যারিস্টার সুমন যেহেতু প্রার্থী, সারা বাংলাদেশের মানুষের নজর শুধু 7 তারিখে না, আগামী 5 বছর আমি এমপি হইলে কি করব না করব, পুরো বাংলাদেশের নজর থাকবে এই মাধবপুর সোনারঘাটের উপরে। নারায়ণগঞ্জে নির্বাচনী আমেজ চলছে পুরো দমে। উৎসবমুখর পরিবেশে প্রচারণায় নামেন হেভিওয়েট প্রার্থীরা। নিজ হাতে জনে জনে প্রচারপত্র বিলি করে ভোট চান তারা। নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 4-এ প্রচার অভিযান শুরু করেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী সিঙ্গারবিল বাজার থেকে প্রচারণায় অংশ নেন। গত 10 বছর তাদেরকে সেবা করেছি এবং তাদের ভালোবাসা পেয়েছি। আমি চাই যে এই ভালোবাসা যেন তাদের যে আমার প্রতি ভালোবাসা সেটা যেন অব্যাহত থাকে। শেখ হাসিনার বদৌলতে আমাদের পরিশ্রমে আজকে আমরা একটি বিজয়নগর নতুন গড়ে তুলতে পেরেছি। এই বিজয়নগরকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রচারণার দ্বিতীয় দিনে কবর জিয়ারত, উঠান বৈঠক আর কুশল বিনিময়ে প্রচারণায় যোগ দেন চাঁদপুর 3 আসনের নৌকার প্রার্থী ডাক্তার দীপুমণি। এদিকে নির্বাচনী প্রচারণায় সিলেট 1 আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডক্টর AK আব্দুল মোমেন জনগণকে আহ্বান জানিয়ে বলেন, যারা মানুষকে জ্বলন্ত আগুনে পুড়ে মারছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দলে দলে এসে ভোট দিয়ে তাদের প্রমাণ করে
যে কালের সাথে দেশ চট্টগ্রামেও স্লোগানে রাজপথ চষে বেড়াচ্ছেন জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ও মহিবুল হাসান চৌধুরী নওফেল। নির্বাচনী দৌড়ে পিছিয়ে নেই অন্যান্যরাও, প্রচারণা যুদ্ধে যে যার মতো লড়ে যাচ্ছেন। লাবিব হাসান, সময় সংবাদ। নির্বাচনী প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামে আছেন রিপোর্টার শফিকুল আলম ও রংপুরে আছেন রিপোর্টার আব্দুর রশিদ জীবন। সরাসরি প্রথমে যাচ্ছি শফিকের কাছে। প্রার্থীদের প্রচারণায় আসলে রাজনৈতিক মাঠে জমে উঠেছে এবং বিভিন্ন অলি গলি কিন্তু চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। আমরা সকাল থেকে দেখেছি চট্টগ্রাম 10 আসনের এখানে নৌকার প্রার্থী যে ছিলেন মহিউদ্দিন আলম বাচ্চু, এরপরে কিন্তু এখানে স্বতন্ত্র প্রার্থী আপনি হয়তো দেখতে পাচ্ছেন, কেটলি মার্কা স্বতন্ত্র প্রার্থী। তিনি আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীর মধ্যে একজন বলা হচ্ছে। আসলে তিনি বর্তমানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তার রয়েছে। তিনি ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন এই ওয়ার্ডের এবং কেন্দ্রীয় মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং মহানগর আওয়ামী লীগের এখন সদস্য তিনি। এবং যে দুইজন এই আসনে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী রয়েছে তার মধ্যে একজন ফরিদ মাহমুদ, আরেকজন হচ্ছে এম মঞ্জুর। অর্থাৎ এই আসনে একেবারে যে নৌকা যে প্রার্থী রয়েছে সে প্রার্থী এত সহজ হবে না, যেহেতু দুজন স্বতন্ত্র প্রার্থী, সাবেক মেয়র এম মঞ্জুর আলম এবং যিনি ফুলকপি মার্কায় নির্বাচন করছেন এবং এ ফরিদ মাহমুদ যিনি যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন রয়েছে। এবং তিনি সকাল থেকে কিন্তু এই লালখান বাজারের বিভিন্ন ওয়ার্ডে এবং বিভিন্ন অলিতে গলিতে কিন্তু তিনি ভোটারদের সাথে কথা বলছেন এবং লিফলেট বিতরণ করছেন। এই চট্টগ্রাম 10 আসনে কিন্তু ভোটার প্রায় 4.5 লাখ এবং এখানে 9 জন প্রার্থী রয়েছে এবং সবচেয়ে যে শক্তিশালী যে স্বতন্ত্র প্রার্থী বলা হচ্ছে দুজন, সেখানে এই দুজনে কিন্তু এই চট্টগ্রাম 10 আসনে কিন্তু আপনি হয়তো দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের পদচারণা মুখর স্লোগানে কিন্তু মুখর হয়ে উঠেছে এবং রাজপথ এবং চষে বেড়াচ্ছেন সকাল থেকে। এই রাত কিছুক্ষণ পরে এই রাত হয়ে সন্ধ্যা করে রাত হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু প্রচারণা তারা থামাচ্ছে না এবং বিভিন্ন যে দোকান রয়েছে, বিভিন্ন যে প্রার্থী ভোটার রয়েছে তাদের কাছে লিফলেটগুলো বিতরণ করছেন। এই ফরিদ মাহমুদ যিনি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী এবং তিনিও কিন্তু এবার নমিনেশন চেয়েছিলেন এবং তিনি নৌকার মার্কা না পাওয়াতে কিন্তু কেটলি মার্কা নিয়ে তিনি নির্বাচন করছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম 10 থেকে সর্বশেষ তথ্য। এখন চলে যাচ্ছি রংপুরে। প্রচার প্রচারণা কিন্তু একেবারে জমে উঠেছে রংপুরের যে 6টি আসন, সেই 6টি আসনের পাড়া মহল্লা অলিগলি সব জায়গায় কিন্তু এখন নির্বাচনের যে আমেজ সেটি কিন্তু চলছে। এবং আমরা এই মুহূর্তে যদি বলি রংপুরের যে আসনগুলো রয়েছে 6টি আসন, সেই 6টি আসন প্রত্যেকটিতেই কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু যারা ভোটার তাদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তাদের কাছে ভোট প্রার্থনা করছেন, তাদেরকে লিফলেট দিচ্ছেন এবং উন্নয়নের অনেক কথা শোনাচ্ছেন যে তারা নির্বাচিত হলে এই এলাকার উন্নয়নে, এই মানুষদের উন্নয়নে তারা আসলে কী কাজ করবেন সেই কাজগুলোর কথাও কিন্তু তারা বলছেন। এবং একই সাথে যারা ভোটার রয়েছে তারাও কিন্তু এখন ভোটের অনেক ছক করছেন, কারণ তারাও এবার চিন্তা করছেন যে কোন প্রার্থীকে দিলে তাদের মান উন্নয়ন হবে, তাদের জীবনের উন্নয়ন হবে। সেই চিন্তাগুলো করেই এলাকার উন্নয়নের কথা ভেবে এবং ভবিষ্যতের কথা ভেবে যারা ভোটার তারাও কিন্তু আসলে এই মুহূর্তে অনেক চিন্তা ভাবনা করছেন যে কোন প্রার্থীকে তারা নির্বাচনে বেছে নেবেন আগামী 7 তারিখে ভোটের মাধ্যমে। এবং আরেকটি কথা বলে রাখি, আজকে সকালেই কিন্তু আসলে রংপুরে প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল রংপুরের যে 6টি আসনের 36 জন প্রার্থী রয়েছে তাদের সঙ্গে কিন্তু মত বিনিময় করেছেন এবং এই মত বিনিময়ে কিন্তু যারা প্রার্থী রয়েছেন তাদেরকে নির্বাচনী আচরণবিধি মেনে চলা সহ নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড এবং সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন করার জন্য তাদের প্রতি দিক নির্দেশমূলক বক্তব্য রেখেছেন। এবং তারপরেই কিন্তু বেলা যখন 12টা বাজে তখন কিন্তু রংপুর শিল্পকলা একাডেমিতে প্রধান নির্বাচন কমিশন যারা মাঠ পর্যায়ের কর্মকর্তা রয়েছেন, প্রশাসন রয়েছেন, তাদের সঙ্গে মত বিনিময় করেছেন এবং এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করতে কিন্তু তাদের প্রতি দিক নির্দেশমূলক বক্তব্য করেছেন। এবং একই সাথে যদি বলি রংপুরের যে 6টি আসন, এই 6টি আসনের মধ্যে 2টি আসনে কিন্তু আওয়ামী লীগ এবার প্রার্থী উইথড্র করে নিয়েছেন এবং প্রার্থী তারা কিন্তু প্রত্যাহার করে নিয়েছেন। বাকি যে 6টি আসন রয়েছে এই 6টি আসনে কিন্তু 36 জন প্রার্থী এই মুহূর্তে কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং প্রতিটি পাড়া মহল্লায় এই প্রার্থীরা যাচ্ছেন এবং ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে তারা বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। তো এই ছিল রংপুর থেকে নির্বাচনের প্রচার প্রচারণার সবশেষ। নির্বাচনী প্রচারণার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম রংপুর থেকে, তার আগে যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে।
বিজয় শোভাযাত্রার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা শুরু করেছে আওয়ামী লীগের প্রার্থী ও সমর্থকরা। বিকেলে জেলার দলীয় কার্যালয় থেকে ব্যানার ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ সময় নৌকা প্রতীকের পক্ষে স্লোগান দেন নেতাকর্মীরা। প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মিউরালে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। এ সময় প্রার্থীরা দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার আহ্বান জানান। সপ্তাহ না ঘুরতেই আবারও নাশকতার শিকার মোহনগঞ্জ এক্সপ্রেস। বিমানবন্দর পার হয়ে তেজগাঁও স্টেশনে ঢোকার আগেই হঠাৎ আগুনে দিকবিদিক ছুটোছুটি শুরু করেন যাত্রীরা। চিৎকার শুনে ট্রেন থামান চালক। ততক্ষণে সব শেষ। এক বগিতেই মারা যান মা ও শিশু সহ 4 জন। আবারও হরতাল ও অবরোধকারীদের নাশকতার শিকার মোহনগঞ্জ এক্সপ্রেস। গত 13 ডিসেম্বর গাজীপুরে রেল লাইন কেটে রাখায় 7 বগি লাইনচ্যুত হয়ে মারা যান একজন। আর মাত্র 7 দিন পরই আগুনে পুড়ল 3টি বগি। নেত্রকোনার মোহনগঞ্জ থেকে সোমবার রাত 11টা 40 মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে আন্তনগর মোহনগঞ্জ এক্সপ্রেস। ভোর 5টার দিকে ঢাকার বিমানবন্দর পার হয়ে তেজগাঁও স্টেশনে প্রবেশের আগেই হঠাৎ আগুনে দিকবিদিক ছুটোছুটি শুরু করেন যাত্রীরা। কোনো কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে 3টি বগিতে। যাত্রীদের চিৎকারে তেজগাঁও স্টেশনে ট্রেন থামান চালক। ততক্ষণে সব শেষ। 3টি বগি পুড়ে ছাই। খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিস। উদ্ধার করা হয় নারী ও শিশুসহ 4 জনের লাশ। আমি ভোর 5টা বাজে এখানে আসছি বলাগায় যাওয়ার জন্য। এসে দিকে আগুন লাগছে, এর থেকে 4টা লাশ নামাইতে আমি দেখছি আর কি। তো ওইটা এই মসজিদের দোতলায় দেখলাম যে আগুন জ্বলতেই আছে। তা আমি আসি এখানে দেখলাম যে বস্তা নামাইতে আছে। একজনে বলে যে 4 জন, একজন মা, একজন সন্তান আর 2টা পুরুষ। হঠাৎ করে দেখা যায় আগুন বাজা তাড়াতাড়ি। আমার ফুতারলাম তারলাম না মনে হয়। ছেলেরে হাইতাছি না বুঝুন, অনেক ছেলে হুড়িয়ে যাইছে না মরিয়ে যাইছে। আমি কিতা কইয়া পুড়ে যাওয়া 3টি বগি উদ্ধার করে নেওয়া হয় কমলাপুরের ওয়াশপিটে। ভেতরে ঢুকে দেখা যায় প্রতিটি বগি পুড়ে ভস্ম। লোহার ফ্রেম ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট নেই। মঙ্গলবার সকালে পুড়ে যাওয়া বগিগুলোর আলামত সংগ্রহে কাজ শুরু করে সিআইডির ক্রাইম সিন ইউনিট। যোগ দেয় পুলিশের কাউন্টার টেরোরিজম ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটও। পরিদর্শনে আসেন ডিএমপির কর্মকর্তারা। তারা জানান পুলিশের বিভিন্ন ইউনিট একসঙ্গে কাজ করছে। পেট্রোল নাকি গান পাউডার দিয়ে আগুন লাগানো হয়েছে তা বোঝার পাশাপাশি নাশকতাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে এরকম নাশকতাটা মানুষের জন্য, মানবতার জন্য একটু কঠিন। কোথা থেকে ঘটনাটা কিভাবে ঘটলো আমরা সবটুকু দেখে আমরা এই তদন্তটা সম্পন্ন করব। রেলওয়ে পুলিশ জানায় রেলের নিজস্ব গোয়েন্দা বিভাগও কাজ শুরু করেছে। আসামিদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। যেহেতু এটি সাবোটাইজ হিসেবে ধরা হচ্ছে আমরা যতটুকু বুঝতে পারছি, সেক্ষেত্রে যারা আপনারা জানেন যে আইন শৃঙ্খলাকারী বাহিনী আসেন, ট্রেনে যারা টিজি পার্টি ছিলেন তারা জানেন, এবং এটা বাংলাদেশ পুলিশ দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করবেন দায়ীদের বিরুদ্ধে তদন্তমূলকভাবে তদন্ত করে। নাশকতা প্রতিরোধে রেল বিভাগ সব ব্যবস্থা নিচ্ছে জানিয়ে যাত্রীদের আশ্বস্ত করেন রেল কর্মকর্তারা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। নাটোরে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের মুখে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি মেম্বারের ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা না নিতে হুমকিও দিয়েছে অভিযুক্ত। এর আগে একই এলাকার এক ছাত্রীকে যৌন হয়রানি করে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছিল অভিযুক্ত তুহিন। ঘটনার বিচার ও তাদের নিরাপত্তার দাবি ভুক্তভোগীদের। আল মামুনের তথ্য ও রকুনুজ্জামানের ছবিতে রিপোর্ট। নাটোরের নলডাঙ্গা উপজেলায় নিজ ঘর থেকে সোমবার রাতে সৌদি প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি মেম্বারের ছেলে ও তার সহযোগীদের বিরুদ্ধে। গৃহবধূর শ্বশুর শাশুড়ি রাতে তাদের পুকুরে মাছ দেখতে গেলে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে তাকে তুলে নিয়ে যায়। এ সময় তার ননদ বিষয়টি বুঝতে পেরে তার বাবা মাকে জানায়। পরে ভুক্তভোগীর শ্বশুর স্থানীয়দের নিয়ে বাড়ির আশপাশে খোঁজ করে না পেয়ে হালতে বিলের দিকে যায়। এ সময় তাদের দেখে অভিযুক্তরা পালিয়ে গেলে সেচ ঘর থেকে গৃহবধূকে উদ্ধার করা হয়। মেম্বারের বেটা গলার মধ্যে বৌমার গলার মধ্যে ছুরি ধরে তুই একটা কথা বলতে পারবো না। সবাই মিলে করে খোঁজাখুঁজি করতে করতে ওসমানও পলাইছে,
এমনিতে হলো যে মেম্বারের ছেলে তাই হলো বিলটা পালাইছে। এ ঘটনায় অভিযুক্তরা যেন আইনগত ব্যবস্থা না নেয় তার জন্য হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবারের। তো ওরা প্রভাবশালী, এজন্য ওদের মানে কেউ কিছু বলতে পারে না, ওরা টাকা দিয়ে ওই হুমকি থামকি দিয়ে দাবা রাখে মানুষদের। স্থানীয় ইউপি মেম্বার আগের ঘটনার সঙ্গে তার ছেলের সংশ্লিষ্টতা স্বীকার করেছেন। কালকে রাতের যে অভিযোগ, এই অভিযোগ আমি গেছি দেখছি, আমি অভিযোগ বলছি যদি সত্যি হয় উপযুক্ত প্রমাণ সহ আমার শহরে আমি বিচার করি। ঘটনার পর থেকে তুহিন ও তার 3 সহযোগী পলাতক রয়েছে। একজন ভিকটিম ধর্ষণ সংক্রান্ত একটা অভিযোগ থানায় প্রদান করেন। এই সংক্রান্তে আইনগত যে প্রক্রিয়া আছে, আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ নিজেই 4 জনকে অভিযুক্ত করে মঙ্গলবার দুপুরে নলডাঙ্গা থানায় মামলা করেন। সময় সংবাদ, নাটোর। এবার 4 কাপে ভোট। দেশব্যাপী নির্বাচনী ট্রেনের হাওয়া বইছে রাজবাড়ীতেও। যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে মুখিয়ে আছেন এই জনপদের ভোটাররা। তবে তারা বলছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি বেকারদের কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের নিশ্চয়তা থাকা উচিত রাজনৈতিক দলগুলোর। যোগ্য নেতা, যোগ্য দেশ। কথায় আছে, একজন দক্ষ নেতাই পারে একটি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আর এখনই সেই সুযোগ্য সময়, কারণ সামনেই তো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। রাজনৈতিক দলগুলোর ইশতেহারে এরকম থাকা দরকার যে আমরা অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা থাকব। আমরা আমাদের দেশের বেকার সমস্যা, সেই বেকার সমস্যার সমাধান করা দরকার। দরিদ্র মানুষ আছে আমাদের দেশে। এই নির্বাচনে ইশতেহারে আমাদের একটা রেশনিং ব্যবস্থা এটা চালু করা দরকার, যাতে সকলের মুখে খাবার যায়। সামগ্রিকভাবে সকলের কর্মসংস্থান এবং দেশের অর্থ, দেশেই থাকা জাতীয় পুঁজিবাদের একটি বিকাশ, এটাই এখন আমাদের প্রধান লক্ষ্য। এই নির্বাচনে আমাদের এটা প্রত্যাশা। আপনি কি মনে করছেন এবারের নির্বাচনে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কোনটা? সবচাইতে চ্যালেঞ্জ হলো নির্বাচনের অর্থ। এই অর্থ যাতে সীমাবদ্ধের মধ্যে থাকে, অর্থ যাতে একটা সাধারণ মানুষকে প্রভাবিত করতে না পারে, মানুষ যাতে তার গণতান্ত্রিক অধিকার সচেতনভাবে প্রয়োগ করতে পারে, আমরা সেই আশা করি। যে সরকারি আসুক না কেন, তারা জনগণের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেন স্বস্তিতে থাকে মানুষ। সবাই অংশগ্রহণমূলক নির্বাচন আমি আশা করি, জনগণও সেটা আশা করে। আমি মনে করি সরকারের সবচাইতে বড় সফলতা হবে তখন যখন সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। গেল 1 দশকে উত্তরের কৃষিতে ঘটেছে নীরব বিপ্লব। আধুনিক প্রযুক্তি আর সরকারের নানামুখী উদ্যোগে খোরপোশ কৃষি পরিণত হয়েছে বাণিজ্যিক কৃষিতে। ফলে এই অঞ্চল থেকে শুধু মঙ্গাই দূর হয়নি, তৈরি হয়েছে খাদ্য নিরাপত্তার শক্ত বলয়। তবে শিল্পায়ন না থাকায় বিপুল উৎপাদনের পরও দরিদ্রতার হার কমানো যাচ্ছে না। তরিকুল ইসলামের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। গত 6 বছর ধরে আশরাফুল ইসলাম নিজের জমিতে বাণিজ্যিকভাবে সবজি চাষ করছেন। এ মৌসুমে 1 একর জমিতে পাতাকপি, টমেটো ও বেগুন আবাদ করেছেন। তার মতো উত্তরের অনেক কৃষকেরই অর্থনৈতিক সচ্ছলতা ফিরেছে সবজি উৎপাদন করেই। ধান করলে মনে করো 5-6 মাস লাগে, আর সবজিতে মনে করো লাগাইলে 60 দিন পর উঠে শুরু হয়ে যায়। খরচ কম, লাভ বেশি এই পাতাকপিটাতে। খাবারের অভাবের কারণে মঙ্গার অঞ্চল হিসেবে পরিচিতি পাওয়া এলাকা এখন দেশের খাবার যোগানে বড় নির্ভরশীলতার জায়গায় পরিণত হয়েছে। ধানের পাশাপাশি বৃহৎ আলু উৎপাদনকারী বিভাগও রংপুর। কৃষি শুধু গ্রামীণ অর্থনীতিকেই চাঙ্গা করছে না, ভূমিকা রাখছে দেশের সামগ্রিক অর্থনীতিতেও। রাইস ট্রান্সপ্লান্টে দিয়ে আমরা ধান লাগাতে পারছি, আমরা কম্বাইন হারভেস্টার ব্যবহার করে আমাদের ধানগুলো সংগ্রহ করতে পারছি। এই যে কাজগুলো, এগুলো আমরা অতি দ্রুততার সাথে করতে পারছি, যেটি আমাদের এই 1 ফসলি জমিকে 2 ফসলি, 2 ফসলি জমিকে 3 ফসলিতে রূপান্তর করার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে অবদান রাখছে। কিন্তু তারপরও দারিদ্রতার বৃত্ত ভাঙতে পারছে না এই অঞ্চলের মানুষ, যার কারণ শিল্পায়নে পিছিয়ে থাকা। আগামী 10 বছর একটি যদি আমরা শুল্ক মুক্ত একটা বাণিজ্য সহায়তা যদি রংপুরে পাই, শিল্পনীতি আলাদা করে পাই, তাহলে আমার মনে হয় এই হাবটাকে
টার্গেট করে তারা বিনিয়োগ করবে। ব্যবসায়ী নেতাদের মতে সরকারের যথাযথ উদ্যোগে উত্তরাঞ্চল হতে পারে একটি কৃষি প্রক্রিয়াজাত শিল্প অঞ্চলে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। শীত আসতেই ঠাকুরগাঁওয়ে খেজুর গাছ থেকে রস সংগ্রহে ব্যস্ততা বেড়েছে গাছিদের। সে রস দিয়ে বাগানই তৈরি করা হচ্ছে সুস্বাদু গুড়। সুমন হোসেনের ছবিতে জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। ভোরের আলো ফোটার আগেই কুয়াশা ভেদ করে গাছিরা ছুটেন খেজুর গাছে। বেঁধে রাখা মাটির হাঁড়িতে রাতভর সংগ্রহ করা রস নামাতে। সবগুলো গাছের রস নামিয়ে একত্র করে ছেঁকে রাখা হয় টিনের পাত্রে। এরপর কয়েক ঘন্টা জাল দিয়ে এই রসকে ঘন করা হয়। পরে টিনের পাত্র থেকে মাটির ছোট ছোট সাজানো পাত্রে ঢেলে ঠান্ডা করলেই রস রূপান্তরিত হয় গুড়ে। ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন এলাকায় অবস্থিত সুগার মিল কর্তৃপক্ষের রোপণ করা 6 শতাধিক খেজুর গাছ লিজ নিয়ে শীত মৌসুম জুড়ে গুড় উৎপাদন করেন গাছিরা। এখানে যে খেজুরের রসের যে একটা স্মেল, এটাই এখানে সবাইকে মুগ্ধ করে। আমি নিতে আসছিলাম 3 কেজি, কিন্তু এত ভালো লাগছে, একটু টেস্ট করছি, এরপরে 5 কেজি নিয়ে নিছি। বর্তমানে 80-90 কেজি গুড় উৎপাদন হচ্ছে দৈনিক। তো আশা করি শীত যত বাড়বে আমাদের উৎপাদনটাও তত বাড়বে। খেজুরে গুড়ে কেউ যেন ভেজাল মেশাতে না পারে তা নিশ্চিত করতে জোরালো নজরদারি রয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। আমরা মনিটরিং করছি এবং যাতে তারা এই খেজুর গুড়টা মানে একদম অরিজিনাল খেজুর গুড় যেটি, আসল খেজুর গুড় যেটি, সেটি যেন বাজারে সাপ্লাই হয়। জানা গেছে 6 শতাধিক খেজুর গাছের রস থেকে প্রতিদিন প্রায় 100 কেজি গুড় উৎপাদন হচ্ছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সারা দেশে নির্বাচনী উৎসব, প্রচার যুদ্ধে প্রার্থীরা। উন্নয়নের বার্তায় চাইছেন ভোট। চেম্বার আদালতেও বাতিল শাম্মী ও সাদিকের প্রার্থিতা। ফিরে পেলেন শামীম হক। আওয়ামী লীগের বিজয়ের র্যালিতে নির্বাচনী আমেজ, নেতাকর্মীর ঢল। কাল সিলেট থেকে আনুষ্ঠানিক প্রচারণা শেখ হাসিনার। এবং আবারও নাশকতাকারীদের টার্গেট মোহনগঞ্জ এক্সপ্রেস। তেজগাঁও স্টেশনে আগুনে পড়ে কঙ্কাল 3টি বগি। মা ও শিশুসহ 4 জনের মৃত্যু। অভিযোগের তীর বিএনপির দিকে। এই ছিল বাংলার সময়। সন্ধ্যার সময়ের সঙ্গে থাকবেন খান তাজমিন আহসান। ধন্যবাদ সোহার। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন।